আবারও স্বাগত। আপনারা দেখছেন বাংলাদেশ ইলেকশন। আমাদের সঙ্গে রয়েছেন চারজন অতিথি। তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, রয়েছেন সেলিম খান, সম্পাদক ও প্রকাশক ফ্রন্ট পেজ, রয়েছেন নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, মহিউদ্দিন আহমদ, লেখক গবেষক। নীলুফার চৌধুরী মনি, তাহসিন রিয়াজ খানিক আগেই বলছিলেন বিরতিতে যাওয়ার আগে 7-8টা আসনে গণভোট পিছিয়ে আছে, কিন্তু বিএনপি প্রার্থীও জয়ী হয়েছে। উনি ওইভাবে না বললেও ব্যাপারটি এরকম যে বিএনপির কমিটমেন্টের জায়গাটায় বিএনপি শেষ পর্যন্ত এই জুলাই সনদ বা স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কতটা কমিটেড থাকবে সেটা নিয়ে খানিকটা শঙ্কার কথাও জানাবে। দেখেন, এইটা তাহসিন যে কথাটা বলেছেন, এটা 5-7টা আসনে পিছিয়ে আছে, আর বাকি যে 300-র মতো, যে বাকি 300 থেকে বাকিটা যা এগিয়ে আছে ওইটা তো বললো না। 5-7টা কেন? অনেক কারণ হতে পারে, অনেক কারণ হতে পারে। তো যেগুলো এগিয়ে আছে ওগুলো তো বিএনপিরও অবদান আছে, কারণ ভোটটা তো তারা দিয়েছে। এখন আমি আমার কথাই বলি, আমি সমালোচনা করি সব সময় এই জুলাই সনদ নিয়ে, অনেক দিন তাদের সাথে করেছি, কিন্তু তার মানে কি এই না যে আমি ভোট দিই নাই। আমি আমার নেতা যখন বলেছেন, তাও একজন না 3জন নেতাই কিন্তু পরপর বলেছেন। নজরুল ইসলাম খান, নির্বাচন কমিটির চিফ, উনি বলেছিলেন, তখনও তারা এটাকে কেয়ার করে নাই, জামাত সহ তাহসিনরা। তারপরে মহাসচিব বলেছে, সেটাও তারা কেয়ার করে নাই। তারপর যখন খোদ চেয়ারম্যান বললেন, তারেক রহমান সাহেব বললেন, তখনও তারা বললেন কি ভয়ে বলেছে। তা এই যে আমার কথা, যে আমি কিভাবে এটা যুক্তিসঙ্গত মনে করব যে 5-7টায় পিছিয়ে আছে, তাহলে বাকিগুলো যে এগিয়ে আছে ওইখানে তো বিএনপির 200-র মতো, 200-র বেশি আপনার সিট পেয়েছে, তাহলে তারা কি দেয় নাই? অবশ্যই দিয়েছে। আমরা একটু ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তার বক্তব্য শুনে আসতে চাই। তিনি কুমিল্লায় কথা বলছেন। জিয়াউর রহমান 11 দফা কর্মসূচি দিয়েছিলেন। এরপরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 3বার উনি দেশ পরিচালনা করেছেন এবং যে নীতি আদর্শের উপরে করেছেন। আর বর্তমানে আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের দলের চেয়ারম্যান এখন তারেক রহমানের পক্ষ থেকে আমরা কিন্তু দেশের জাতির সুরক্ষার জন্যে এবং আমাদের সংস্কারের কাজের জন্যে আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি এবং এইগুলো মিলেমিশে বিএনপির ইলেকশন ম্যানিফেস্টো হয়েছে। আমরা দেশের উন্নয়ন সাধন, অর্থনৈতিক উন্নয়ন, দেশে দুর্নীতি দমন, দেশে যাতে করে বৈষম্য দূরীভূত হয়, বৈষম্য আমরা সম্পূর্ণ নির্মূল করতে চাই, দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ পরিবেশ চাই। আমাদের যে দল বর্তমানে 2/3 মেজরিটির উপরে পেয়েছে, জনগণ দিয়েছে, আমাদের চেষ্টা থাকবে যে আমাদের দেওয়া ম্যানিফেস্টো এবং আমাদের দেওয়া যে 31 দফা কর্মসূচি আছে দেশের যে সংস্কার করার জন্যে, সেগুলো আমরা যতটুকু সম্ভব এটা এখানে বাস্তবায়ন করার চেষ্টা করব। একটা বিষয় স্যার, সেটি হচ্ছে গণভোটে তো হাও জয়ী হয়েছে, সেই জায়গায় জুলাই সনদের যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নের একটি বিষয় আছে এবং হচ্ছে আপনাদের 31 দফাও আছে। আবার আপনারা জুলাই সনদের বিভিন্ন ইস্যুতে আপনারা নোট অফ ডিসেন্ট গুলো যেগুলো দিয়েছেন, এখন উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সংমিশ্রণে এই বাস্তবায়নগুলো কিভাবে করবেন, প্ল্যানটা কি? এখানে আমাদের যে চেয়ারম্যান, পার্টির চেয়ারম্যান, যিনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন হয়তো, তিনি কিন্তু আগের থেকেই দেশের সংস্কার, পরিবর্তন এগুলো কিভাবে হবে সেই জন্য কিন্তু এর আগে আমি যে বললাম যে 31 দফা একটা কর্মসূচি দেওয়া আছে, আমাদের ম্যানিফেস্টো দেওয়া আছে। এই ম্যানিফেস্টো শহীদ জিয়াউর রহমানের 11 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং তারেক রহমানের দেওয়া 31 দফা, এই সমন্বিতভাবেই কিন্তু আমরা একটা
নির্বাচনী ইশতেহার দিয়েছি এবং সেই মোতাবেক আমরা কাজ করব। জি স্যার, বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এবং জামায়াত জোট এই সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে। এই সংসদটা কেমন হবে? আপনারা যে গণতন্ত্রের উত্তরণে এবারের যে নির্বাচনটাকে একটি মাইলফলক বলছেন, এই সংসদটা কেমন হবে এবং এই সংসদের যারা জনপ্রতিনিধি থাকবেন তাদের কাজগুলো কেমন হবে? আলাদা করবেন কোন জায়গায়? এবারের নির্বাচনটা দেখলেই কিন্তু সকলে এটা অনুভব করা উচিত যে এবারের নির্বাচনটা একদম সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। কোনো কেউ সিল মেরেছে বা কোনো জায়গায় কোনো দুর্নীতি হয়েছে এই নির্বাচন নিয়ে, এটার কিন্তু কোনো রিপোর্ট কোনো পত্রপত্রিকা মিডিয়া দিতে পারেনি। অতএব এই নির্বাচনটি একটি একদম গ্রহণযোগ্য একটা, বাংলাদেশে এই প্রথম আমরা দেখলাম যে গত 17 বছরে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। জনগণ তাদের ইচ্ছামতো ব্যক্তিকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছে এবং সেই পার্লামেন্ট এদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করে কি করবে এই দলগুলো কিন্তু ইতিমধ্যে ম্যানিফেস্টোর মাধ্যমে প্রকাশ করেছে। আর বিরোধী দলের কথা আমরা ওয়েলকাম করি। একটি গণতান্ত্রিক দেশে বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল প্রয়োজন এবং সেই বিরোধী দল যদি ভালোভাবে কাজ করতে পারে তাইলে সেটা দেশে একটি গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটা বাস্তবায়ন হবে। কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমরা যেতে চাই জনাব মহিউদ্দিন আহমদ আপনার কাছে। খন্দকার মোশাররফের আলোচনার রেশ এবং তাহসিন রিয়াজের একটি প্রশ্ন। তাহসিন রিয়াজ বলছিলেন দল ও সরকার প্রধান একই ব্যক্তি থাকতে পারবে কিনা জুলাই সনদের অনুযায়ী সেটি দেখার সময় এসেছে। অন্যদিকে স্বাক্ষরিত জুলাই সনদ এবং গণভোটের জুলাই সনদ সেটি নিয়ে বিতর্ক আপনি জানেন। বিএনপি নোট অফ ডিসেন্ট নেই সেই গণভোটের জুলাই সনদে, কিন্তু স্বাক্ষরিত জুলাই সনদের বিষয়ে তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং ইশতেহারও সেখানটা একটা জুড়ে দেওয়া হয়েছে। এটিকে নতুন করে সামনে একটা বড় ধরনের সংকট তৈরি করতে পারে? সংকট তৈরি করতে চাইলে তো সংকট হবে, আর সংকট তৈরি না করতে চাইলে হবে না। এটা ডিপেন্ড করে সংসদে যারা থাকবেন বা রাজনৈতিক দলগুলো তাদের উপরে। আমরা অনেক সময়ে একটা ছোট সমস্যাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করি, আবার অনেক সময় অনেক বড় সমস্যাকে আমরা পাশ কেটিয়ে চলে যাই, ওই যে পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশের মতন আর কি। তো হা ভোট বেশি হয়েছে এবং এখানে কতগুলি ব্যাপার আছে, যেমন জুলাই সনদে সব দল স্বাক্ষর দেয় নাই। স্বাক্ষর দেওয়াটা কিন্তু এটা রিফ্লেকশন অফ কমিটমেন্ট। তারপর আবার বেশিরভাগ দল এটার পক্ষে প্রচার করেছে, হ্যাঁ। এবং আমার জানা মতে ওদের যতগুলো দল পার্টিসিপেট করেছে নির্বাচনে একমাত্র জাতীয় পার্টি ছাড়া আর সবাই এটা বলেছে আপনারা হার ভোট দেন, পার্টি ওয়াইজ আর কি। এখন এই জুলাই সনদের যে আমি যেটা দেখলাম 48টা সংস্কার প্রস্তাব আছে, তার মধ্যে বেশ কয়েকটাতে নোট অফ ডিসেন্ট, শুধু বিএনপি নোট অফ ডিসেন্ট দেন না, আরো অনেকগুলো দল অনেকগুলোতে দিয়েছে। বিএনপি কিছুতে দিয়েছে, জামাত কিছু দিয়েছে, আবার অন্যরাও অনেক কিছু দিয়েছে। এখন সেখানে নারী অধিকার সম্পর্কিত কিছু ক্লজ আছে, সেখানে আবার জামাতের কিছু রিজার্ভেশন আছে। কাজেই ওই আমি মনে করি যে জুলাই সনদের ব্যাপারে যেহেতু বিএনপি অফিসিয়ালি বলেছে হ্যাঁ ভোট দিতে, তাহলে তাদের কিন্তু একটা কমিটমেন্ট অটোমেটিক্যালি চলে আসে। এখন ক্লজ বাই ক্লজ যদি এটা বাস্তবায়ন করতে চায় তখন তো এটা নিয়ে সংসদে আলোচনা হবে। আমাদেরকে জিনিসটা বুঝতে হবে যে এই সনদটা রাজনৈতিক দলগুলো তৈরি করে নাই, এটা তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। তারা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে তাদের অনুমোদনের জন্য। তারা অনেক ক্ষেত্রে অনুমোদন দিয়েছে, অনেক ক্ষেত্রে দেয় নাই। কাজে এটা এই অবস্থায় আছে। এটা কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য থেকে তৈরি হয় নাই। তো সুতরাং এর মধ্যে অনেকগুলো ঝামেলা আছে আর কি। তো যেহেতু আমরা যদ্দূর জানি এখন পর্যন্ত বলা হয়েছে যে এই সংসদ প্রথম 6 মাসের মধ্যে এটা গণপরিষদের মতন কাজ করবে, এবং বিশেষ করে গণপরিষদ মানে সাংবিধানিক সংস্কার,
সেগুলো তারা করবে, তখন তো নিশ্চয়ই আলোচনা হবে। আলোচনা হলে, যেটা আমার ছোট ভাই বললেন, যে এটা শুধু সরকারি দল বিরোধী দল না, আমাদের যে নাগরিক সমাজ, নাগরিক প্রতিষ্ঠানগুলো, গণমাধ্যম, তারা তো এই ডিবেটে পার্টিসিপেট করবে। তো তখন এটা হয়তো একটু অন্য পর্যায়ে যাবে। এটা নানামুখী চাপ তৈরি হবে, এবং সেটা সরকারের উপরেই সেই চাপটা আসে। সেইটা সংসদে সেটা কিভাবে আসে এটা দেখতে হবে। যেমন আমি একটা কথা বলি, যেমন প্রধানমন্ত্রী আবার কি দলের প্রধান হতে পারবেন না, এইটা আমার কাছে বেশ মানে এটা আমার কাছে খুবই মানে গ্রহণযোগ্য মনে হয়, এই জন্য যে একচেটিয়া কর্তৃত্ব কেন এক ব্যক্তির উপর থাকবে। এবং এই জিনিসটা শুরু থেকে আওয়ামী লীগের ছিল, এবং ৭৪ সালে প্রধানমন্ত্রী শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন কামারুজ্জামানের হাতে। এটা দৃষ্টান্ত আছে। ৫৭ সালে শেখ মুজিব মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলের সাধারণ সম্পাদক হিসেবে থেকে গেছেন। দৃষ্টান্তগুলো কিন্তু আছে। আমরা কিন্তু সামনের দিকে না গিয়ে আবার পেছনের দিকে যাই, এটা আবার ফিরে আসছে। আমি একই সঙ্গে মনে করি, যিনি বিরোধী দলের নেতা হবেন তিনিও দলের প্রধান থাকা উচিত না, কারণ তিনি ছায়া প্রধানমন্ত্রী। এটা আমাদেরকে বুঝতে হবে। কাজে এই জিনিসগুলো আমার মনে হয় খোলা মনে আলোচনা হওয়া উচিত। কিন্তু ইতিমধ্যেই বিএনপি তাদের ইশতেহারে বলেছে যে দলের প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি থাকবে। না, এটা তার দলের ইশতেহার বলেছে, কিন্তু তাদের দলের ইশতেহার তো এখানে ব্যাপার না। ব্যাপার হচ্ছে গণভোটে হ্যাঁ, এবং দলের প্রধান যিনি তিনি বলেছেন হ্যাঁ ভোট দিতে। তো সুতরাং এইটার ব্যাখ্যা তো তাকে দিতে হবে। এখন আমার মনে হয় এগুলি নিয়ে অনেক আলোচনা হবে। আমার কথা হচ্ছে, যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা যেন সংসদকে নিষ্ক্রিয় করে না দিই। জি, অনেক ধন্যবাদ মহিউদ্দিন আহমেদ। আমি একটু সেলিম খান, সম্পাদক প্রকাশক, ফ্রন্ট পেজ, আপনার কাছে আসতে চাই। তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে সেটি স্পষ্ট হয়েছে। তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে ভারত থাকবে। অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমনকি চায়নাও। ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়া কিংবা সরকার গঠনের পথে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বলা চলে এই তাৎক্ষণিক এক ধরনের শুভেচ্ছার প্রতিক্রিয়া, এটাকে কি ইতিবাচকভাবেই দেখার সুযোগ হয়েছে কিনা? এটা প্রথমত এক ধরনের মানে আন্তরাষ্ট্রিক সংস্কৃতি। যে কোনো দেশের কোনো পরিবর্তন হলে বা কোনো রাজনৈতিক পরিবর্তন হলে সেইটার প্রতিক্রিয়া জানানো, এটা একটা আন্তরাষ্ট্রিক সংস্কৃতি প্রথমত। দ্বিতীয়ত এখন কারা কিভাবে জানাচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন। এখানে আমেরিকা জানিয়েছে তারা কাজ করতে চায় বাংলাদেশের সাথে, এবং তারও একটা জিওপলিটিক্যাল স্বার্থ আছে এখানে। এবং বাংলাদেশের আন্তরাষ্ট্রিক সম্পর্ক, বাংলাদেশের না পৃথিবীব্যাপী এখন আন্তরাষ্ট্রিক সম্পর্কগুলো জিওপলিটিক্স কেন্দ্রিক হয়। অন্যতম ক্যাটালিস্ট জিওপলিটিক্স। ভারতের যে মানে ধন্যবাদ জ্ঞাপন বা নরেন্দ্র মোদীর সেখানে একটি কথা আছে অন্তর্ভুক্তিমূলক। আমার কাছে এইটা একটু লেগেছে যে অন্তর্ভুক্তিমূলক বলতে ভারত কি বোঝাতে চাইছে আসলে। কারণ আমরা জানি বা আপনারা দেশের মানুষও জানে যে ভারত ইতিমধ্যে একজন ক্ষমতাচ্যুত এবং বিতাড়িত প্রধানমন্ত্রীকে তারা আশ্রয় দিয়ে রেখেছে, এবং সেটা কিভাবে দিয়ে রেখেছে তার কোনো রাষ্ট্রীয় ব্যাখ্যা এখন পর্যন্ত ভারত দিতে পারেনি, মানে গ্রহণযোগ্য আইনি ব্যাখ্যাও নাই। যে একটা পদচ্যুত এবং বিতাড়িত প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত কিভাবে ভারত আশ্রয় দিয়ে রাখে রাষ্ট্রীয় নিরাপত্তায়, এবং সেখান থেকে উনি আবার রাজনৈতিক তৎপরতাও চালান। তো সেই জায়গায় অন্তর্ভুক্তিমূলক শব্দটায় আমার একটু আছে যে ওনারা অন্তর্ভুক্তিমূলক বলতে কি সেই বিতাড়িত আওয়ামী লীগকে সহ বোঝাতে চাইছে আগামী সরকারের সাথে, একটা চাপ প্রয়োগ করতে চাইছে যে তাকে নিয়েই করতে হবে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক চর্চাটা বা রাষ্ট্রিক চর্চাটা। আমার কাছে এটা মনে হয়েছে, সেই প্রশ্নটা থেকেই যায় আসলে। জি, অনেক ধন্যবাদ সেলিম খান। আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে বাংলাদেশ ইলেকশন দেখছেন, নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। আবারও স্বাগত। আপনারা দেখছেন বাংলাদেশ ইলেকশন। ফিরছি আলোচনায়, যাচ্ছি নীলোফার চৌধুরী মনি আপনার কাছে। আলোচনা হয়েছে একই বিষয়, তারপরেও আরও একবার আপনার কাছে, কারণ জাতীয় নির্বাচনের পাশাপাশি এটি আলাদা আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, গণভোট, জুলাই সনদ নিয়ে। আপনাদের নোট অফ ডিসেন্ট বাদ দেওয়া হয়েছে, সেটি নিয়ে তাৎক্ষণিক বা সেই সময় নানান ধরনের আলোচনা, অভিযোগ, দাবি আপনারা তুলেছেন। ইশতেহারেও বলেছেন স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আপনারা অঙ্গীকারাবদ্ধ। দলের ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা এবং স্বাক্ষরিত জুলাই সনদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, একই ধরনের জিনিসই
আছে। এটিকে আপনার কোনো ধরনের চাপ মনে করছেন কিনা পরবর্তীতে রাজনৈতিক সরকার গঠিত হলে? দেখেন, এটা চাপ মনে করলে তো সিগনেচার করতো না বিএনপি। দেখেন, বিএনপি যেটা বলে ওপেন বলে। যেহেতু সিগনেচার করা, আমি বলি প্রথমে অবজেকশন করেছে যে ৭২-এর সংবিধানটাই থাক, আমরা এইটাই যেতে চাই না, আমরা ক্ষমতায় আসলে এটা বলেছিল, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে রাষ্ট্র পরিচালনায় আসার পরে আমরা সবাই মিলে বসে এটা একটা কোনটা সংযোজন করা যায়, সংশোধন করা যায়। কিন্তু জামাত এবং অন্যান্য এনসিপি দল সহ অন্যান্য দলরা রাজি ছিল না, অনেক দলই। তো রাজি না থাকার পরে বিএনপি কিন্তু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বলে বিএনপি মেনে নিয়েছে। বিএনপি আপনার সংস্কারের প্রত্যেকটা সময় ছিল, আর্গুমেন্ট করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং আপনার লাস্টলি সিগনেচারের ব্যাপার আসার পরেও বিএনপি প্রথমে যেটুকু না করেছিল, পরে কিন্তু এই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে বিএনপি সময় মতো গিয়েছে এবং সিগনেচার করেছে। অথচ দুঃখজনক, দেখেন, যাদের ব্রোন চাইল্ড এই জুলাই সনদ, তারা কিন্তু সিগনেচারটা করলো না, এবং তারা এখনও তার পক্ষেই আছে। কিন্তু কোন রহস্যজনক কারণে তাদের জন্য কিন্তু সময় বাড়ানো হলো, তারা সিগনেচার করলো না। তো যাই হোক, বিএনপি করেছে, কিন্তু বিএনপি করার আগে যখন করার পরে তারপরে যখন নির্বাহী প্রধান যখন দেখালেন যে এটার জন্য ভোটে না ভোটের ব্যবস্থা করা, এই গণভোটের মধ্যে এই 4টা অপশন থাকবে, এবং ওই জায়গায় কোনো নোট অফ ডিসেন্ট নাই। বিএনপি যে কাগজে সিগনেচার করেছিল সেই কাগজটা দেখালো না। দেখেন, এটা কত বড় একটা দুর্ধর্ষ একটা অপরাজনীতি। তো সেই জায়গায় বিএনপি বলার পরও যখন তারা কোনো কর্ণপাতই করলেন না এবং অন্যান্য দলগুলো রহস্যজনকভাবে চুপ থাকলেন, সবারই কিন্তু কম বেশি নোট অফ ডিসেন্ট আছে, বিএনপির হয়তো বেশি আছে। তো তারা চুপ থাকলেন, করলেন না, বিএনপি এটাও মেনে নিলেন, কারণ বিএনপির মনের কথা, এটা ওপেন, এটা কোনো গোপনীয়তা না, যে কোনো মূল্যে একটা নির্বাচন হওয়া দরকার বাংলাদেশে। এটাকে কেন্দ্র করে আবার নির্বাচন পিছিয়ে যাক, বিএনপি এটা চায় নাই। বিএনপি চুপ থেকেছে। 4টা যে অপশন দিয়েছিল, 4টা অপশন একযোগে একসাথে সবারই আপনার হ্যাঁ অথবা না করা সম্ভব না। ওখানে কিন্তু আংশিক হ্যাঁ আংশিক না এর মধ্যে থাকার কথা এক একজনের। এটা মিলে না, আপনার সঙ্গে আমার সঙ্গে কারোর সঙ্গে পুরাটা যায় না। তারপরেও বিএনপি ওইখানেও নিশ্চুপ থেকে বিএনপি শুধু নিশ্চুপ থাকে নাই, মুখ দিয়ে ওপেন খোদ চেয়ারম্যান দলের উনি পর্যন্ত বিএনপির বলেছেন যে হাতে ভোট দেওয়ার জন্য। তো এই যে বিএনপি এত কিছু করলো, অথচ দেখেন এটার কোনো মূল্যই নাই যদি সংসদে পাশ করা না হয়। তো সংখ্যাগরিষ্ঠ বিএনপি এখন সংসদে, তো সংসদে পাশ করতে গেলেও কিন্তু তখন কিন্তু নোট অফ ডিসেন্টের কথা আসবে। আরেকটা কথা এখানে আসছে যে দুইজনই বলেছেন যে 2টা পদ একসাথে, গুরুত্বপূর্ণ পদ একসাথে এটা নেওয়াটা ঠিক হবে না। দেখেন, এইখানে তো বিএনপি ছিল, বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল, তারপরেও যদি এটা পাশ হয়, যখন পাশ হবে তখন এটার মূল্যায়নটা আসবে। এর আগ পর্যন্ত কিন্তু এটার মূল্যায়ন নাই। এর আগ পর্যন্ত দুইটাই কিন্তু একসাথে চালাতে পারবেন, যিনি চালাবেন, যদি চালান তাহলে আপনার এটা কিন্তু আগের মতোই হবে। যখন 270 দিন না 80 দিন, 180 দিন, এই 180 দিনের মধ্যে বলছে যে পাস না করালে অটো পাস হয়ে যাবে, এটাও কিন্তু এক ধরনের, সেটা নিশ্চয়ই সংসদে এক ধরনের জবরদস্তিতা। এটা জবরদস্তিতা। সংসদে এরকম কোনো কথা হয় না। আপনি বলে দিবেন, আপনি সংসদে কখনোই যান নাই, আপনি বলে দিবেন আর আমি পালন করব, আইনের বাইরে, নীতির বাইরে, বিবেকের বাইরে, এটা তো হতে পারে না। এটার জন্য যেমন ধরেন যে গণভোটটা হয়েছে, এই গণভোটটা আপনার সংবিধানে নাই। এই গণভোট করার আগে আরেকটা গণভোট করা উচিত, যে গণভোটটা করতে পারবে কি পারবে না জনগণ এটা বলবে, সেটারও কিন্তু কোনো তোয়াক্কা করা হয় না। আমরা কিন্তু টকশোগুলোতে বলেছি যে এটার আগে আরেকটা গণভোট করা দরকার। যেমন ধরেন গতকালকে ইলেকশনে এইটাই গণভোটটা দরকার ছিল, যে আমি এই জুলাই সনদ সম্পর্কে গণভোট করতে পারবো কিনা, মানে তাহলে সম্পূর্ণ লিগ্যাল হতো। তো লিগ্যাল, আমি ইললিগ্যাল বলবো না, 10 জনে মিলে একটা কাজ করলে সেটা লিগ্যালের ফ্রেমে বাঁধানো যায়। তো সেই জায়গায় আমি বলতে চাই যে এখনো সময় আছে, সবার নমনীয় হতে হবে।
এই রাষ্ট্রটা আমার, আমি বেশি ভোট পেয়েছি দেখে আমি এটা বিশ্বাস করি না। এই রাষ্ট্রটা যে 1 ভোট পেয়েছে তারও, যে 100 ভোট পেয়েছে তারও, যে 1 লক্ষ ভোট পেয়েছে তারও। তো সেইখানে সবার কথা বিবেচনা করে, বিশেষ করে বাংলাদেশের প্রলেতারিয়েতদের কথা বিবেচনা করে আমি মনে করি একটা সিদ্ধান্তে পৌঁছানো সব রাজনৈতিক দল। আমরা আলোচনায় আছি বাংলাদেশ ইলেকশনে, কিন্তু এই ফাঁকে আমরা একটু যেতে চাই ঝালুকাঠিতে, কিন্তু তার আগে নিতে হচ্ছে একটা বিরতি। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আবারও ফিরলাম আলোচনায় বাংলাদেশ ইলেকশনে। আমাদের সঙ্গে 4 জন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে আবারও আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একটু ঘুরে আসতে চাই ঝালুকাঠি থেকে সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। তাজনুর, ভোট শেষ, ফলাফল গণনা হয়ে গেছে, ঘোষণাও হয়ে গেছে। ঝালুকাঠিতে যারা জিতলেন তাদের প্রতিক্রিয়াটা একটু জানাবেন। ঝালুকাঠি 1 আসনে বোধহয় আপনি আছেন। আমাদের মাঝে নেই, আমরা তার জন্য ব্যথিত। অন্যদিকে আমাদের আগামী রাষ্ট্রনায়ক, বর্তমান দলের চেয়ারম্যান, যিনি শুধু লন্ডন থেকে গত 17 বছর আমাদেরকে জনগণের এই অধিকার আদায়ের জন্য নেতৃত্ব দিয়েছেন। কারণ একটা রাষ্ট্র জনগণের, সেই জনগণ তার রাষ্ট্রের মালিকানা পায় তার অধিকারের মধ্য দিয়ে। 5 বছর পরে একটি ভোট আসে, সেখানেও যদি সে তার ভোটটি প্রদান করতে না পারে, তাহলে তার মালিকানা, তার মানসিক অবস্থা যে কোথায় চলে যায় আমরা সেটা জানি। মানুষ গত 17 বছর নির্বাচনে ভোট দিতে না পারে, একটি ভোটের জন্য তারা অত্যন্ত উজ্জ্বলমুখর একটা পরিবেশে ভোট দেওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছে। সেই অপেক্ষার অবসান হয়েছে গতকালকে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে। আমাদের বাংলাদেশে জনগণের মালিকানা ফেরত এসেছে এবং জনগণ তাদের অধিকার ফেরত পেয়েছে। সেই হিসাবে কর্মীদের ত্যাগ তিতিক্ষা, গত 17 বছরের আন্দোলন সংগ্রামে, যেহেতু তার টোটালটা বলা, ভাষায় ব্যক্ত করার মতো অবস্থানে আমরা বলতে পারবো না। কেউ নিখোঁজ, কেউ জেল খেটেছে, মিথ্যা মামলা, দিনের পর দিন বাড়ির বাইরে ঘুমাতে হয়েছে। সেই কর্মীদের মধ্যে তো একটি আনন্দ, উচ্ছ্বাস বিরাজ করছে, যার কারণে তারা আনন্দিত। তার সাথে সাথে একদিকে গণতান্ত্রিক পরিবেশ, আর একদিকে এই মুহূর্তে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। বাংলাদেশে যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ততবারই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করছে। এর থেকে বোঝা যায়। কথা বলছিলেন ঝালুকাঠি 1 আসনের নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। আমরা একটু তাহসিন রিয়াজ, আপনার কাছে ফিরতে চাই। জামাতের সঙ্গে জোট, নির্বাচনী জোট, বিএনপি একসময় 2001 সালে করেছিল। দীর্ঘদিন তারা বলেছিল একই রকম বক্তব্য, নির্বাচনী জোট, কিন্তু যে কোনো সিদ্ধান্ত কিংবা অন্যান্য অনেক বিষয়ে সেই জোটই থেকে গেছে, অর্থাৎ একক জোট হিসেবে চিহ্নিত হয়েছে। নিজেদের আলাদা কোনো সক্রিয় অবস্থান তারা তৈরি করতে পারেনি দুই পক্ষই। সেই জায়গাটায় এনসিপি কি নিজস্ব অবস্থান তৈরি করতে পারবে কিনা, নাকি জামাতের সঙ্গে বিলীন হওয়ার শঙ্কা আছে? জামাতের সাথে থাকলে যে বিলীন হয়ে যাবে ব্যাপারটা এরকম না আর কি। আপনার যদি স্বকীয় রাজনীতি থাকে, থাকবে, আপনি আপনার নিজস্ব রাজনীতিটা করবেন। আপনি যে প্রশ্নটা করেছেন, মানে এটা শুধু মানে বিএনপির যে জোটটা, এটা শুধু এক না। তো আমরা যদি 91 ইলেকশনও দেখি, সেটাও তো একটা কোয়ালিশন গভর্নমেন্ট ছিল। আপনি যখন বিএনপি যখন 141টা আসন পেল, তারপর আসলে জামাতের কাছ থেকে কিন্তু সেই 18টা আসন নিয়ে তারপর কিন্তু তারা সরকার গঠন করতে পেরেছিল, আপনি নিশ্চয়ই জানেন। এবং দেখেন, খেয়াল করে এই সময়গুলোতে, এই পুরো সময়গুলোতে জামাত কিন্তু খারাপ ছিল না। 91 জামাত খারাপ ছিল না, 96-তে জামাত আন্দোলনই করলো বিএনপির বিরুদ্ধে। এবং 2001 সাল থেকে যখন জোট সরকার আসলো, জোট সরকারে জামাত তো অবশ্যই খারাপ ছিল না, কারণ জামাতকে তারা 2টা মন্ত্রিত্ব দিলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং আরেকটা কৃষি মন্ত্রণালয়। তখন জামাত অত্যাধিক ভালো ছিল। এবং 2001 থেকে এই পুরো সময় জুড়ে আপনার একেবারে শেষ অবধি আমার কাছে, আমরা যে ভিডিওগুলো ইদানিং দেখছিলাম, যে যখন দাড়িপাল্লা মার্কা তুলে দিচ্ছেন বেগম খালেদা জিয়া, তখন তিনি বলছেন এটা আমার মার্কা, এই মার্কাকে ভোট দিয়ে তোমাদেরকে জিতে আনতে হবে। এই কথা বলার মাধ্যমে কি খালেদা জিয়া বিলীন হয়ে গেছেন? জামাতের সঙ্গেও কি বিরোধিতা করবে কিনা, সেটাই আমি জন্য হিস্ট্রিটা একটু টেনে নিই, তাহলে এটা ম্যাটার করতেছে এই আলোচনাটা। এবং পুরো 16 বছরের রাজনীতিতে আপনি যদি দেখেন, এই পুরো 16 বছরের রাজনীতির শেষ দিন পর্যন্ত জামাত এবং বিএনপি খুবই স্ট্রং একটা পজিশনে ছিল একত্রে। এবং সর্বশেষ যে যুগপৎ আন্দোলন তারা 24-এর ইলেকশনের আগে করেছে,
তখনও একেবারে অফিসিয়ালি তারা বসে টেবিল টক করেই কিন্তু আন্দোলনের কর্মসূচিগুলো সেট করেছে, কর্মসূচিগুলো রাস্তায় গড়িয়েছে, রাস্তায় করেছে। পুরোটা সময়ে যদি আমি হিস্ট্রি দেখি 91 থেকে 2024 পর্যন্ত জামাত প্রচণ্ড রকম ভালো ছিল, 25-এ এসে হুট করে জামাত প্রচণ্ড রকম খারাপ হয়ে গেছে। প্রসঙ্গটা আমার না, প্রসঙ্গটা হচ্ছে যেহেতু এটা বিএনপি রাজনীতিটা করে, এই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে এই প্রশ্নটা আমি রেখে গেলাম আর কি। এখন আপনার প্রসঙ্গের উত্তর দিই। দেখেন, এনসিপি সবসময় বলেছে যে এটা অ্যাকচুয়ালি নির্বাচন ভিত্তিক একটা জোট, এবং আজকেই তো কেবল ইলেকশনটা শেষ হলো, এখনও অফিসিয়াল রেজাল্ট ইলেকশন কমিশন দেয় নাই। কাজেই দেখেন এই প্রশ্ন ইজ ভেরি আর্লি টু অ্যান্সার, ভেরি আর্লি টু অ্যান্সার। তবে একটা বিষয় আমি আপনাকে একেবারে কনফার্ম স্পষ্ট করে আমি আপনাকে বলি, এনসিপি তার নিজের রাজনীতিটা করবে, টুডে অর টুমোরো। যদি জামাতের সঙ্গে কোনো সিদ্ধান্তে কনফ্লিক্ট হয় সেটি তার প্রকাশ করবে নিশ্চয়ই। অবভিয়াসলি প্রকাশ করবে, কেন করবে না আপনি আমাকে বলেন? জামাত কোনো জায়গায় নারী প্রার্থী দিয়েছে? কোথাও তো দেয়নি। আমার 2টা নারী প্রার্থী ছিল কিনা? তাহলে এটা কি আপনার কাছে মনে হয় এমনি এমনি হলো? আমি আমার সক্রিয় অবস্থানটাকে এখানে রাখি নাই, রাখছি তো। আপনি এভাবে করে চিন্তা করতে পারেন যে যেখানে জামাত, ইসলামী আন্দোলন সহ যেই জোটটা ছিল, তাদের তো সবার অবস্থান হচ্ছে নারী নেতৃত্বের ব্যাপারে একরকম অবস্থান ছিল। তাহলে সেই জায়গাটাতে আমি আমার 2জন নারী কি কম্প্রোমাইজ করেছি? করি নাই তো আমরা। কাজে দেখেন, তার এটাই তো প্রমাণ করে, মানে একদম জলজন্ত এক্সাম্পল না, আমি তো কোনো ভুইফোর কথা বলছি না, যেটা ঘটে গেছে সেই কথাই তো আমরা বলছি। কাজে এটা তো জলজন্ত প্রমাণ যে আমি আমার একক রাজনীতিটা করতে চাই। কাজে দেখেন, আপনি যে প্রশ্নটা করেছেন, ইটস টু আর্লি টু অ্যান্সার, বাট আমরা একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই, এনসিপি তার নিজের রাজনীতিটা করবে, এবং এনসিপি বাংলাদেশের জন্য রাজনীতি করবে। আমি যে রাজনীতির কথা আপনাকে বলেছি, আপনি দেখবেন এনসিপি এই রাজনীতিটাই করবে। এনসিপি সর্বোচ্চভাবে এটাই চেষ্টা করবে বাংলাদেশের ফরে, বাংলাদেশের জনগণের জন্য এবং রাষ্ট্রের স্ট্যাবিলিটির জন্য যা যা করা দরকার এনসিপি বলবে। জি, অনেক ধন্যবাদ তাহসিন রিয়াজ। জনাব মহিউদ্দিন আহমদ, আমি আবার আপনার কাছে ফিরে আসতে চাই এই অর্থে যে আমরা খানিক আগে আলোচনা করছিলাম, তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছি যুক্তরাষ্ট্র, চায়না, ভারত, পাকিস্তান। বর্তমান জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমান কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা সরকার পরিচালনা করতে গিয়ে, এই দলগুলোর মধ্যে বা এই পক্ষর সঙ্গে সমন্বয় করতে গিয়ে? না, এখন তো ধরেন যে ভূরাজনৈতিক পরিস্থিতি আমাদের এখানে, এবং বাংলাদেশের মতন একটি দেশ, একটা ছোট দেশ, দুর্বল দেশ, অর্থনৈতিক দিক দিয়ে একদম তলানির দিকে, এবং প্রচণ্ড রকমভাবে ঋণগ্রস্ত। সুতরাং আমাদের অবভিয়াসলি আমরা যে ধরনের উন্নয়নের মডেল ফলো করি, আমাদের বিদেশ নির্ভরতা থাকবেই। এখন বিদেশ নির্ভরতা করতে গেলে এটা তো মানে বিভিন্ন দেশ তো তারা দাতব্য প্রতিষ্ঠান খুলে বসে নাই যে আমরা চাইলাম আর তারা আমাদেরকে দিয়ে দিল। তো এটা হচ্ছে এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের সম্পর্ক পারস্পরিক সুবিধা উপরে নির্ভর করে, যে আমি কিছু দিব, আমাকে সে কিছু দিবে। তো এইভাবেই হয়। এখন এখানে ধরেন যদি কোনো একটা দেশের উপর আমার কোনো রকমের নির্ভরশীলতা থাকে, এবং সেই দেশটা যত বেশি করতে পারে, মানে চাপ প্রয়োগ করার ক্ষমতা রাখে, সে তত বেশি চাপে রাখবে আমাকে, এবং আমার কাছ থেকে তত বেশি সুবিধা নেবে। তো এটা হচ্ছে বাস্তবতা। তো এই বাস্তবতাটাকে মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে। এখন বিএনপির নেতৃত্ব যদি বাস্তবতাটা রিয়েলাইজ করে, আগে করে নাই কিন্তু। আমি একটা উদাহরণ দিই আপনাকে। আমাদের এখানে তো সবচাইতে মুখরোচক স্লোগান এখন হইল দিল্লি না ঢাকা। মানে এটা বললে পাবলিক খুব মনে করে যে পাবলিক খুব হচ্ছে, তাই না? হচ্ছে, এবং পারলে দিল্লিতে গিয়ে দিল্লি দখল করে দিল্লিতে গিয়ে জুম্মার নামাজ পড়ে। 71 সালে মুক্তিযুদ্ধের সময় আমরা রাজাকারদের মুখে শুনতাম যে আমরা দিল্লি গিয়ে জুম্মার নামাজ পড়বো। তো পড়ছে জুম্মার নামাজ, ওই যুদ্ধবন্দীরা দিল্লিতে গিয়ে সেখানে জুম্মার নামাজ পড়ছিল। তো সেইটা হইল এক জিনিস। আমার কথা হচ্ছে যে একটা বড় এবং শক্তিশালী দেশের প্রতিবেশী হিসাবে আমি কীভাবে সম্মান নিয়ে এক্সিস্ট করব, এটা হচ্ছে আমার জন্য চ্যালেঞ্জ। আর বড় দেশের কাছ থেকে আমি যেটা চাই সেটা হচ্ছে সে একজন দুর্বল প্রতিবেশীর সঙ্গে কিভাবে সে সৎ প্রতিবেশী হিসাবে থাকবে, এটা তার কাছে আমার চাওয়া থাকে। কিন্তু এটা সবসময় হয় না। যেমন ভারত আমাদেরকে যে চোখে দেখে, একই চোখে কিন্তু যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোকে দেখে। একই চোখে চীন, ভিয়েতনাম, ফিলিপাইনকে দেখে। আপনি দেখেন ওই যে চীন সাগরে ফিলিপাইনের জেলেরা যখন মাছ ধরতে দেয়, চীন তাদেরকে দেয় না।
কবে 500 বছর আগে তাদের কোন সম্রাট এটা দখল করছিল এই এলাকা, এখন তারা বলে এটা আমাদের। তিব্বত যেমন তারা যেভাবে নিচ্ছে, তো এরকমই। তো যে আবার ইউরোপের দেশগুলো রাশিয়ার কাছে অসহায়, তো আমরা তো এখানে কোনো ব্যতিক্রম না। তো এটা হয়, এটা আছে। এখন এইটাকে আমরা কিভাবে সামাল দিব আমাদের স্বার্থে, এখানে কিন্তু ওই কি বলে অতি উৎসাহী হয়ে ওই যে বলে না একটা কথা, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ, আমি এই ব্যাপারটাতে যাইতে চাই না। আমাদের ক্রিকেট নিয়ে যে কাণ্ডটা হইলো, আলটিমেটলি আমাদের কি লাভটা হইলো আমি জানি না, লস হলো। তাই না? তো সেটা হচ্ছে যে অনেক কিছু কিছু ব্যাপার আছে অতীতে আমরা যেটা দেখেছি যে আমরা অনেক কিছু নিজেরাই নিজেদের নির্বুদ্ধিতার কারণে ভিক্টিমাইজড হয়ে যাই। আমি একটা ছোট দেশ, আমার দেশে অনেক সমস্যা আছে, আমার কি দরকার এই যে উলফার লোকদেরকে ঢাকায় এনে ট্রেনিং দেওয়ার? পাকিস্তান আমল থেকে পাকিস্তান সেনাবাহিনী চীনের সাহায্যে এই কাজগুলো করতো, নাগা বিদ্রোহীদের, মিজো বিদ্রোহীদের, তাদের চিটাগাঙে রাঙ্গামাটিতে অফিস ছিল। যুদ্ধের পরে এটা ইয়ে হয়ে গেছে, তারপরে আবার এটা শুরু হয়েছে। আমার দরকারটা কি তার চোরাচালানের, আর্মস চোরাচালানের ট্রানজিট হওয়ার? এতে আমার লাভটা কি? আমি কেন এগুলো তো উস্কানি, আমি কেন এই উস্কানিটা দেব? এখন মনে করেন যে এই অতীতে এই কাজগুলো হয়েছে, বিএনপির আমলেই হয়েছে। আবার বিএনপি আরেকবার, আপনার খেয়াল আছে কি না, ওই যে তাইওয়ানের সঙ্গে একটা তাদের এখানে অফিস খুললো, এটা চীন খুব এখন আমাদের অফিসিয়ালি আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে আমরা ওয়ান চীন চায়না পলিসিতে বিশ্বাস করি। তো চীন একটা বড় দেশ এবং আমাদের অনেক বড় ট্রেডিং পার্টনার, তো তাকে আমি এই উস্কানিটা কেন দিতে যাব? তো দরকার নাই তো কোনো, এবং এটা দিয়ে আমার কি অর্জনটা হইল? সেই জন্য আমি মনে করি মাঝে মধ্যে অতি উৎসাহী হয়ে বালখিল্য আচরণ থেকে দূরে থাকাটা ভালো। ওই যে একজন কে বলল, এটা আমার মনে হয় এনসিপির এক নেতাই বোধ হয়, কি হুঙ্কার দিল 7 সিস্টার ভাঙ্গা দিব। আমার কথা হচ্ছে, হ্যাঁ না যাই হোক আর কি, আমার কথা হচ্ছে যে রাষ্ট্র যারা চালাবে, একটা রাজনৈতিক দল যখন রাজনীতি করে তার লক্ষ্য থাকে আমি রাষ্ট্র ক্ষমতাকে রাষ্ট্র পরিচালনা করব। তো রাষ্ট্র পরিচালনা করার যার ইচ্ছা, সে কি এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন উক্তি করবে নাকি? করে না তো। তো সুতরাং আমাদেরকে সেই ভাষাটা শিখতে হবে। স্ট্রিট এডুকেশন আর রাষ্ট্র পরিচালনা এক জিনিস না। আপনি শাহবাগে 15 জন নিয়ে অবরোধ করলেন, একটা গাড়ি পোড়ায় দিলেন, আতঙ্ক তৈরি হইল, হরতাল হয়ে গেল। কিন্তু মানুষ যে আপনাকে গালি দিতেছে, এই যে কিছুদিন আগে একটা যমুনা একটা ঘেরাও করতে গেছিল না কারা, এই যে পিটাইছে না পুলিশ, মানুষ খুব খুশি হয়েছে, বলে এইটাই করা উচিত। আপনি জনগণকে কষ্ট দিয়া, জনদুর্ভোগ তৈরি কইরা একটা কিছু কইরা বলবেন কি এটা আমাদের আন্দোলন, হ্যাঁ, নির্যাতিতের ক্ষোভ, এটা বললে তো হবে না। মানে আমরা একটা কথায় কথায় বলি না, শাহবাগ কারো বাপেন না, তার মানে কি আপনি যখন তখন গিয়া সেটা দখল কিনা লাখ লাখ মানুষকে কষ্ট দিবেন, এটা হয় না। তো এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে ওইভাবে আচরণ করতে হবে, ওইভাবে আচরণ করতে হবে। এবং এই ধরনের অনেক উস্কানিমূলক, শেখ হাসিনা প্রায়ই বলতো না, যে কি একটা বলতো কি, ওই যে আমেরিকাকে নিয়ে যখন কথাবার্তা হইলো, কিছু একটা হইলে, এখানে গোলাগুলি হইলো, 2-4 জনকে মেরে ফেললো, গুম খুন হচ্ছে না আমাদের এখানে, বলে আমেরিকায়ও তো এরকম হয়, ওইখানেও তো মারে। আরে বাবা, আমেরিকায় মারলে তো আমেরিকান গভর্নমেন্ট তাকে প্রোটেক্ট করে না, তাই না? এটাকে লেজিটিমাইজ করে না, এটা হয়। তারপরে বলো কি, আমেরিকা ওই যে কি একটা ইয়ে দিল না, র্যাবকে একটা স্যাংশন দিল, হ্যাঁ, বলে কি আমেরিকাকে স্যাংশন দিয়ে দিবে, কি বলে 30 ঘন্টা জার্নি করে আমেরিকা না হয় না গেলাম। এগুলো হচ্ছে একেবারে বালখিল্য কথাবার্তা। তো আমাদের কথা হলো যে আমরা যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদেরকে অনেক ম্যাচিউরড হইতে হয়, অনেক শব্দ চয়নে অনেক সতর্ক হতে হয়, এমনভাবে কথা বলতে হয় যে এই আমরা যত শক্তিশালী দেশ হইতাম তাহলে আমাদেরকে অনেকটা গণত। আমাদের কিন্তু মিয়ানমারই আমাদেরকে গণে না। আমরা ভারত নিয়ে ইয়া করি, এই যে যেমন মনে করেন ফেলানি নিয়ে যে পরিমাণ চিৎকার চেঁচামেচি আমরা করছি, কাজটা খুবই খারাপ, অন্যায়। কিন্তু কয়েকদিন আগে যে মিয়ানমার থেকে গুলি হয়ে একটা বাচ্চা মারা গেল অনেক দিন ইয়েতে পরে, এটা নিয়ে কিন্তু কোনো টু শব্দ আছে নাই তো। মিয়ানমার নিয়ে নেই, ভারত নিয়ে আছে কেন? এটারও অনেক সোশিওলজিক্যাল, হিস্টোরিক্যাল লিগেসি অনেক কিছু আছে। কিন্তু আমরা কিন্তু যখন রিয়েক্ট করি
এই রিয়্যাক্ট করার মধ্যে আমাদের নিজেদের মধ্যেই ধারাবাহিকতা নাই। তো জি, আপনার কাছে আবারও আসতে চাই, কেননা আমাদের 3 অতিথি থাকবেন, আপনি হয়তো বিরতি নেবেন বোধহয়, আমাদের ছেড়ে চলে যাবেন কিছুক্ষণ পরে, কিন্তু তার আগে আপনার কাছে আরও একবার আসতে চাই যে আগামী যে সরকার, তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমান প্রথমবারের মতো সরকার পরিচালনার দায়িত্বে আসছেন, তার জন্য কোনো পরামর্শ, তার সামনে কোনো চ্যালেঞ্জ, সেসব আপনার জায়গাটা কি? উনি বেগম খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাদের রিপ্লেসমেন্ট হিসেবে এক প্রকার বিএনপির নেতৃত্বে আসছেন, সেই জায়গাটায় ওনার পথ চলা কি সহজ হবে নাকি একটু খানিকটা কঠিন? না, তার কাছে তারেক রহমানের সামনে এখন দুটো চ্যালেঞ্জ। একটা হচ্ছে এই দলটা কিন্তু বিপর্যস্ত হয়েছে গত 15 বছরে, তাই না? এবং আমরা দেখলাম এই আমরা যতই বলি হ্যাঁ দল টিকে আছে, ভাঙে নাই, এই যে 80-90টা বিদ্রোহী প্রার্থী, তার মানে কি বিএনপি একটা আদর্শিক দল হইতে পারে নাই এখনো, নাহলে 90টা বিদ্রোহী প্রার্থী হয় কী করে? এখন দলটাকে সংহত করা, এটা তার কাছে একটা বড় চ্যালেঞ্জ। দলটাকে সংহত করতে হলে কত, যেমন ওনার জায়গায় আমি থাকলেই কী করতাম, একটা বিদ্রোহী প্রার্থীকেও আমি ফেরত নিতাম না। গেছো আমার কাছে হচ্ছে নতুন লোক আসুক, নতুন ব্লাড আসুক। ধান্দাবাজ মানে পাওয়ার পলিটিক্সে করতে গেলে সবাই তো ভাবছে যে এমপি হতে পারলে আমার কাছে বেহেশত চলে আসবে, হ্যাঁ, অর্থ, বিত্ত, প্রতিপত্তি, ক্ষমতা সব কিছু। সেই জন্যই তো বিদ্রোহী প্রার্থী হয়েছিল, পারে নাই। যাই হোক, তারপরেও তো একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। দলটাকে সংহত করা, কনসলিডেট করা, কারণ রাজনীতি করতে হলে দলটা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্র পরিচালনায় তিনি অনভিজ্ঞ। একটা দল পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা এক জিনিস না। এখন কথা হচ্ছে যে ওনার বাবা সফল রাষ্ট্র পরিচালক ছিলেন, ওনার মাও, আমরা যদি তুলনা করি আর কি, আমরা তো বলি যে অমুক, কেউই সেই অর্থে পারফেক্ট না, তারপরে আমরা বলি যে অমুকের তুলনায় উনি বেটার, সেইভাবে আমরা বলি। এবং খালেদা জিয়ার মৃত্যুর পরে আমরা দেখলাম যে তার প্রতি মানুষের যে শ্রদ্ধা, আবেগ, ভালোবাসা, তাই না, এটা তো একটা বিশাল ব্যাপার। তা তার মানে তার একটা ইতিবাচক ইমেজ মানুষের মধ্যে তৈরি হয়েছিল। রাষ্ট্র পরিচালনায় তার অনেক ভুল ছিল। এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে ম্যানিপুলেট করতে গিয়ে কিন্তু তিনি একটা ক্রাইসিস তৈরি করেছিলেন, যার যে পটভূমিতে 1/11 হইল। আর 1/11 ফখরুদ্দিন গালি দিলে তো লাভ নাই, শর্ত তো তৈরি করেছিল রাজনীতিবিদেরা। কি দরকার ছিল আমার এই ম্যানিপুলেট করে বিচারপতির বয়স বাড়ানোর? তার মানে হচ্ছে আমি ক্ষমতায় থাকবো, এই জন্য ম্যানিপুলেশন। এটা হাসিনাও করেছে। আমার মনে হয় এগুলো থেকে শিখতে হবে। এই যে পরপর 2 মেয়াদের বেশি থাকতে পারবে না, এই প্রস্তাব নিয়েও তো বিএনপি প্রথমে গাইগুই করেছিল। আমার কথা হচ্ছে কেন দলে কি আর লোক নাই? এক দলের পার্টি এটা, দলে কি 3 জন নেতা পাওয়া যায় না যারা 3টা পদে যেতে পারেন? প্রশ্নগুলি তো নাগরিকরা করবে। তো সুতরাং আমি মনে করি যে এই যে ধীরে ধীরে শেখা, প্রাজ্ঞ হওয়া, অভিজ্ঞতা থেকে শেখা, মানুষের পালস বুঝতে পারা, এগুলোর একটা ব্যাপার আছে। এবং আমি মনে করি যে সবাইকে নিয়ে, তিনি কিন্তু বলেছেন আমি সবাইকে নিয়ে সরকার গঠন করব, রাষ্ট্র পরিচালনা করব। তো সেটা উনি হতে পারে। যেমন যে জোটের একটা তো আছে যে বড় দলের একটা সভিনিজম থাকে, হ্যাঁ, আমরাই হয়তো জুনায়েদ সাকিকে দেখে বলবেন যে বেটা আমাদের ভোটেই তো তুই দিচ্ছিস, তা এত বড় বড় ফাল দেশ কেন? কিন্তু কথা হইল যে তারেক রহমান যদি তার মন্ত্রিসভায় জুনায়েদ সাকিরে রাখে, এতে তো তারেক রহমানেরই প্রশংসা হবে। দীর্ঘদিনের আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে জাতীয় সরকার, আমি সেই কথাটাই বলছি যে সবই যে ইয়ে হইতে হবে তা না। তো এইরকম অনেক কিছু, যে একটা সিনিয়র মুরব্বী লোককে স্পিকার করলো মনে করেন, সেটা বিরোধী দলের লোক হলেও সমস্যা দেখি না আমি। আমরা যদিও বলছি যে ডেপুটি স্পিকার একটা বিরোধী দল থেকে হতে হবে, জুলাই প্রস্তাবে আছে, স্পিকার হইলেই বা অসুবিধাটা কি, তাই না? তো সেটা হচ্ছে যে এই যে শেয়ারিং, সবাইকে নিয়ে দেশটাকে, দেশটা তো 17-18 কোটি মানুষের দেশ, এটা তো একটা দলের দেশ না। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে কি দেশ বড়, আমি এটা মানি না। সবার আগে জনগণ, জনগণের জন্যই দল, জনগণের জন্যই রাষ্ট্র। জনগণ চাইলে দল বানায়, জনগণ চাইলে দল ভাঙে। জনগণ রাষ্ট্র তৈরি করে, জনগণ রাষ্ট্র ভাঙে। এটা আমরা পাকিস্তান দিয়ে বুঝি, বাংলাদেশ দিয়ে বুঝি। সবার আগে হচ্ছে জনগণ। তো যেখানে জনগণের ভালো হবে আমরা সেই দিকেই যদি ইয়া করি, তো এইটা হচ্ছে মানুষের মন বুঝতে পারা। এত এত শিক্ষিত পণ্ডিত বড় বড় নেতা থাকতে 60-এর দশকে এই যে শেখ মুজিবুর রহমানের যে নাটকীয় উত্থান এবং প্রধান নেতা হয়ে ওঠা, এর কারণটা কি? উনি জনগণের মন পড়তে পারতেন, মানুষ কি চায়। তো 70-এর ইলেকশনে তার যে ল্যান্ডস্লাইড ভিক্টরি, মানে মানুষ বিশ্বাস করছে যে মানে শেখ মুজিব ক্যান বেস্ট রিপ্রেজেন্ট দ্য বেঙ্গলি ইন্টারেস্ট।
এই জন্যই তো তো এই আবার পরবর্তীতে উনি ক্ষমতায় যাওয়ার পরে উনি বুঝতে পারেন নাই যে মানুষ দূরে সরে যাচ্ছে। ওনার মৃত্যুর আগ পর্যন্ত ওনার ধারণা ছিল উনি খুবই জনপ্রিয়। তো এই যে জনবিচ্ছিন্ন হয়ে গেলে যে অবস্থাটা হয়, এই শেখ হাসিনার অবস্থা দেখেন এই 5ই আগস্টে, মানে মানুষ তার পক্ষে যে 100টা লোক নাই যে গিয়ে মানে গণভবনের আশেপাশে গিয়ে বা যেদিন 32 নম্বরের বাড়িটা ভাঙা হয় 50 জন গিয়ে বাধা দেবে, আমি তো দেখছি 30 জন লোক ভাঙাভাঙি করছে, আর 200-300 লোক ছবি তুলছে সেলফোনে, আর 50-60টা পুলিশ মিলিটারি দাঁড়ায় ছিল। মানে ওই জায়গায় যদি আমি বুঝলাম, আমি এনসিপি সম্পর্কেও একটা কথা বলি যে 72 সালে তাদের মধ্যে নতুন তরুণদের একটা দল ছিল জাসদ কিন্তু 240টা আসনে সিট দিয়ে এককভাবে নির্বাচন করে একটা সিট পাইছিল। কিন্তু পরে আমরা দেখলাম যে এই 72 থেকে 74-এর মধ্যে জাসদ হয়ে গেল প্রধান বিরোধী দল। এখনও শেখ হাসিনার আক্ষেপ যে বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট নাকি জাসদ তৈরি করছে। তো নর্মাল ইলেকশন যদি হয় 5 বছর পর পর, হয়তো 78 সালের ইলেকশনে জাসদ খুব ভালো ফল করতে পারত। আমি এই জন্যই এনসিপির সমালোচনা করি যে দলটির সক্ষমতার পরিচয় দিতে পারতো যদি তারা এককভাবে নির্বাচন করত, সংগঠনের বিস্তৃতি হতো। তারা একটা জোট করেছে আসন সমঝোতার, এই জোট তারা বিএনপির সঙ্গেও করতে পারতো, করলে বিএনপিও না করতো না। আমি জানি না ভেতরের খবর, হয়তো সিটের সংখ্যা নিয়ে, যেমন 2001 সালে জাসদের সাথে খালেদা জিয়ার কথাবার্তা হয়েছে, এরা এতগুলি সিট চাইছে, উনি রাজি হয় নাই, ওরা চাইছে 30টা, উনি হয়তো বলছে 10টা, চলে গেছে, এরকমও হইতে পারে। কিন্তু কথা হচ্ছে যে দলটাকে দাঁড় করাতে হলে নির্বাচনটা হচ্ছে মানে জনসংযোগের সবচেয়ে ভালো পথ। এর মাধ্যমে আপনি জনগণের দ্বারে দ্বারে যেতে পারছেন এবং সংগঠনের বিস্তৃতি হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় উপজেলায়। এই একটা সুযোগ ছিল এনসিপির, যে সুযোগটা তারা নেয় নাই। এটা কেন তারা নেয় না এটা তাদের ব্যাপার, তারা বুঝবে। আমি বাইরে থেকে একটা নাগরিক হিসাবে আমি চাইছিলাম তরুণদের একটা দলের উত্থান হোক, যেভাবে 72 সালে জাসদের হয়েছিল। বিএনপি ক্ষমতায় আর জামাত বিরোধী দলে, জামাতের আচরণ কি হওয়া উচিত, কিংবা এনসিপি তারা যাদের সঙ্গে নির্বাচনী জোট করেছে তাদের আচরণটা কেমন হওয়া উচিত? না, জামাতের তো একটা বড় একটা গায়ে কলঙ্ক তিলক আছে 71, তাই না? তারা যে যত কথাই বলুক, জামাতের বয়ানটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে, যে পাকিস্তান আমাদেরকে আক্রমণ করে নাই, আমাদেরকে আক্রমণ করেছে ভারত, সুতরাং তারা ভারতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করছে, এটাই হচ্ছে তাদের ইয়েটা। তো সেটা হচ্ছে, কিন্তু জামাতকে আমি কোনো দোষ দিই না, কারণ জামাতকে তো আওয়ামী লীগ বিএনপি হাত ধরাধরি করে এই পর্যায়ে নিয়ে আসছে, তাই না? নাহলে তো তাদের পুনর্বাসন কোনোদিনই হইতো না। তো যাই হোক, এখন আর 71 নিয়ে খুব একটা ইয়ে হবে না, কারণ আমাদের এখন ভোটারদের বেশিরভাগ যে প্রজন্ম সেটা হচ্ছে পোস্ট 71 জেনারেশন। আমার যেমন পলাশির যুদ্ধ নিয়ে কোনো আবেগ নাই, পানিপথের যুদ্ধ নিয়ে আবেগ নাই, এখানে অনেকে যারা 71 দেখা নেই, 71 নিয়ে তাদের সে আবেগ না থাকাটা অস্বাভাবিক না। আমরা যারা 71 দেখছি, 71-এর কথা মনে হইলে এখনও আমাদের আবেগ আসে। কিন্তু আমি তো 71-এর পরে 75-ও দেখছি, 74-ও দেখছি, দুর্ভিক্ষও দেখছি, 90 দেখছি, তাই না? 24-ও দেখলাম। তখন আমার মনে হয় যে না, 71-এর যেটা আমাদের আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা ফুলফিলড হয় নাই। সেটা আমরা 90-এ চেয়েছিলাম, সেটাও হয় নাই। 2007-8-এ চেয়েছি, সেটাও হয় নাই। 2024-এ আমরা দেখলাম যে হয়তো আরেকটা সুযোগ আসছে, আমরা দেখি না কেন। এখন এটাও যদি না হয় তাহলে আবার আরেকটা এরকম হবে। আর জামাতকে ওই রিড করতে হবে, ওই যে অতীতচারী রাজনীতি। আমার কেন কথায় কথায় 71-কে ডিফেন্ড করতে হবে? বেটার হচ্ছে এটার আলোচনায় না আনা, অথবা বলা যায় এরকম হতে পারে আমাদের দেশে কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত বলে নাই যে আমি ভুল করছি। এটা শুধু জামাত না, সব দলই তাই। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন মহিউদ্দিন আহমদ, লেখক ও গবেষক। তিনি বিদায় নিচ্ছেন আমাদের কাছ থেকে, কিন্তু আমাদের বাকি 3জন অতিথি নিয়ে ফিরছি পরের ঘন্টায়। সঙ্গেই থাকুন।